আপনারা আমার ভিডিও দেখছেন ইউটিউবে, এর জন্য আপনাদের ধন্যবাদ। আমি আশা করি নাই যে আপনারা এত মানুষ দেখবেন। আমার রাগ আসছিল, এই রাগ ক্ষোভ একটু ক্যামেরার সামনে বের করেছি, এই আর কি। আর এতে যদি আপনাদের দুই একজনের কোনো উপকার হয়ে থাকে বা উপকার করার আমার কোনো সুযোগ হয়ে থাকে, আমি চেষ্টা করব। আমাকে প্রশ্ন করেন, কমেন্টে জানায়েন। যদি আপনার সমস্যা না বলেন তাহলে আমি জানবো কেমনে, আর আমি আপনাকে সেটার জবাব বা সমাধান দেওয়ার চেষ্টাই বা করবো কেমনে। কথা হচ্ছে, কয়েকজন জিজ্ঞেস করছেন আর কয়েকজন ফাজলামি করছেন। একজন ফাজলামি করেছে, সে এইচএসসি 2011 সালে পাশ করছে, সে 1.6 পাইছে। 11 সালে পাশ করে নাই, পরীক্ষা দিছিল, 1.6 পাইছে। সে আমেরিকা কেমনে আসবে? তো তারেও উপায় বলে দিছি, বাবা তুই ঘুমের থেকে উঠে হাঁটা শুরু কর, হাঁটতে হাঁটতে এখানে চলে আসতে পারবি। ইচ্ছা থাকলে উপায় হয়, মনের বল হারাস না, তুই পারবি। আর বাকি যারা আসলে আসার আগ্রহ আছে বা যারা আসলে পড়ালেখা করতে চান, তাদেরকে আর একখানা গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে IELTS এর কিছু শর্টকাট টেকনিক কোচিংয়ে শিখায়, ইউটিউবের ভিডিও দেখেন, এই সমস্ত ফাজলামি বাদ দেন। যদি আসলেই ভালো কিছু করার আগ্রহ থাকে, যদি আসলেই PhD করার মতন এবিলিটি অর্জন করতে চান, তাহলে IELTS কেমনে ফাঁকি দিয়ে পাস করবেন এই চিন্তা করি আপনার PhD করার আশা করার দরকার নেই। এমন কঠিন কিছু না ইংরেজি। আর লোকে কয় যে ভালো ভালো শক্ত দাঁত ভাঙা কিছু ইংরেজি শিখতে হবে, তা না হইলে আবার স্পিকিংয়ে নাম্বার পাওয়া যায় না। আরে ভাই, আমি শুধু স্পিকিংয়ে কথা কইছি, তার সাথে এক্সামিনার আমার সাথে শুধু গল্প করিছে। যদি কমিউনিকেশন করতে পারেন ঠিক মতন, তাতেই আপনাকে IELTS 7.5 দিবে। আমি 7.5 পাইয়ে আসছি। যদি আমি পাইয়ে থাকি, আপনারাও পাবেন, আপনারা মেলা ভালো স্টুডেন্ট। দ্বিতীয় কথা, IELTS বাদ দেন, IELTS এর কথা পরে ভাইবেন। আপনারা ভালো স্টুডেন্ট, পরীক্ষায় বসলে দূরের থেকে মনে হয় এতদিন 6 মাস 1 বছর পড়িয়া পোলাপান IELTS 7 পায় না, তাহলে আমি 1 মাস না পড়িয়া কেমনে পাবো? আমি 1 মাস পড়িয়া পাইছি 7.5, আপনি পাবেন না কেন? 1 মাসেরও প্রস্তুতি ছিল না, আমি ছিলাম তখন অসুস্থ, এর ভিতরে 7.5 নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, IELTS বাদ দেন। আজকে এই ভিডিও দেখার পরে ইউনিভার্সিটি খুঁজবেন 10টা, এর ভিতরের থেকে প্রফেসর খুঁজবেন। তারপরে যারা মাস্টার্স করবেন তারা খুঁজে বের করবেন আপনার ডিপার্টমেন্টের গ্রাজুয়েট কোঅর্ডিনেটর কে। গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, কোর্স কোঅর্ডিনেটর খুঁজেন না, সেটা আন্ডার গ্রাজুয়েটের লোক। গ্রাজুয়েট কোঅর্ডিনেটর যে, তারে আপনি ইমেল দিবেন, একটা CV বানাবেন একদম সাদা মাটা করে, কোনো ভাব ভঙ্গি কালার ফালার কিচ্ছু নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একখান ছবি লাগাবেন শুধু, আর কোনো ধরনের ভাবভঙ্গি না দিয়ে সাদা কাগজে আপনি কবে পাস করছেন, কি পাস করছেন, আপনার কতটুকু এক্সপিরিয়েন্স আছে, ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স কি, স্কিল কি, এই ধরনের কতগুলো কথা নিয়ে একটা CV বানাবেন। আর যারা PhD করতে চাচ্ছেন, তারা ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট হেড আছে তাকে ইমেল দিতে পারেন, অথবা যদি কোনো স্পেসিফিক প্রফেসর একটা আপনার যাতে ইন্টারেস্ট আছে এই ধরনের PhDর জন্যে, সে যদি লোক নিয়ে থাকে, তাহলে তাকেও আপনি সরাসরি ইমেল দিতে পারেন। আগে 5টা কি 10টা ইউনিভার্সিটি পছন্দ করেন, কোন ইউনিভার্সিটি পছন্দ করবেন? ইউনিভার্সিটি তো হাজার হাজার, টপ লেভেলের ইউনিভার্সিটিতে গুতাগুতি করে কোনো লাভ নেই। এটা সারা দুনিয়ার এটা 1 নাম্বার দেশ। এই জায়গায় সারা দুনিয়ার থেকে বড় বড় প্রফেসররাও PhD করার জন্য আসে। তো ওই জায়গায় শুধু শুধু অ্যাপ্লাই করে ওদেরকে মেইল দিয়ে নিজে ছোট হওয়ার দরকার নাই। মিড র্যাঙ্কের যতগুলো ইউনিভার্সিটি আছে, এর ভিতরের থেকে 5-10টা ইউনিভার্সিটি খুঁজে বের করেন, ওই 5-10টা ইউনিভার্সিটিতে ইমেইল দেন। আর একেবারে ফালতু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না, যেটা কমিউনিটি কলেজ, যেখানে আবেদন করলেই আপনি পেয়ে যাবেন I-20 স্কলারশিপও পেয়ে যাবেন, কিন্তু ভিসা যাওয়ার পরে বললো যে কোথায় যাচ্ছ বাবা, এ তো কোনো মাস্টার্সের কোনো প্রোগ্রামই নাই, এর থেকে ভালো ভালো ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, তাহলে তুমি ওই জায়গায় যাচ্ছ কী জন্য? যাইতে ইউনিভার্সিটি চুজ করেন, ইমেইল দেন, প্রফেসরদের সঙ্গে কথা বলেন, তাদেরকে রিকোয়েস্ট করেন 5 মিনিট জুমে মিটিং করা যায় কিনা, তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলা যায় কিনা। সাধারণত এই সুযোগটা তারা দিয়ে থাকে। তাদের সঙ্গে রাত জায়গায় 2-4 দিন রাত জায়গায় তাদের সঙ্গে একটু কথা বলেন। আগে 10টা প্রশ্ন রেডি করেন যে আপনি কি কি তাদেরকে জিজ্ঞেস করবেন। আউল ফাউল কথা জিজ্ঞেস করার তো কোনো মানে নাই। আর আপনি আপনার সিচুয়েশনটাও জানাবেন যে আপনার মেধা এই, আপনি এই করার জন্য আবার বইলে ফেলেন না যে আমি বাংলাদেশে BCS এর যে পাইছিলাম বাদ দিয়ে দিয়েছে তাই আমেরিকা আসতেছি।
বললেন যে আপনি জগতের এই উন্নয়ন করতে চাচ্ছেন, আমেরিকার এই সুযোগ আছে, আমেরিকার সেই ধরনের এবিলিটি আছে এই বিষয়ে রিসার্চ করার মতন, আমি ওই জন্যে আমেরিকায় আসতে চাচ্ছি। ওই রিসার্চ করার সময়ে আমি আমেরিকার কমিউনিটিরও কিছুটা সার্ভ করতে পারবো, এবং ওই এক্সপিরিয়েন্স নিয়ে যখন দেশে আসবো আমি আমার দেশের মানুষেও সেই বিষয়ে সার্ভ করতে পারবো। এই কথাও ভুলেও বললেন না যে আমি আমেরিকা যাচ্ছি, ওইখানে গিয়ে আমি থেকে যাব। আর কারো কাছে রিকোয়েস্ট করতে যাবেন না কোনো কিছু। সরাসরি আপনার যোগ্যতা আছে, সেই যোগ্যতাটা শুধু তাদেরকে পোলাইটলি জানান। তারা যোগ্যতা সম্পন্ন লোকই এই জায়গায় চায়, নাকে কান্দা লোকজন তারা এই জায়গায় চায় না। আপনার যখন ওরা বলবে আবেদন করতে, তখন আপনি তাদেরকে বলবেন যে আপনি IELTS-এর এখনও পরীক্ষা দেন নাই, তো আবেদন শেষ করে ওদেরকে সাবমিট করে দিয়েন, ওরা প্রসেস করতে থাকবে। ফাইনালি I-20 দেওয়ার আগে যে সমস্ত ডকুমেন্ট আপনার বাকি থাকবে, আপনার যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট ইভালুয়েট করা লাগে, অনেক সময় বলে যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনার অনার্সের মাস্টার্সের আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী ইভালুয়েট করা লাগবে। তো WES নামে একটা এজেন্সি আছে, একটা ইভালুয়েট করা একটা অর্গানাইজেশন। তারপর MyIEE, সম্ভবত IEE নাম করে সেই অর্গানাইজেশনটার নাম, আমি ওইখান থেকে করেছিলাম। $200 থেকে $300 লাগে, এবং সেইখানে আপনার সময় লেগে যায় প্রায় 15 থেকে 20 দিন। কারণ আপনার আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো তো খুব ফাস্ট, তো ওদের কাছে আপনার ঘুরতে ঘুরতে চটি ক্ষয় করে বলা লাগবে যে আমার এই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপনার ইউনিভার্সিটি থেকে তাদেরকে মেইল করে দেন। ইমেইল করে দিছিলাম IEE-তে, কিন্তু WES আমি জানি না তারা ইমেইল অ্যাকসেপ্ট করে কি না, একটু দেখতে হবে। করা হয়তো গত বছর থেকে শুরু করছে, অথবা যদি ইমেইল অ্যাকসেপ্ট না করে তাহলে সরাসরি আপনার ফেডেক্সের মাধ্যমে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টের একটা কপি ইউনিভার্সিটির যে এক্সাম কন্ট্রোলার আছে বা চ্যান্সেলর আছে, একজনের ভাইস চ্যান্সেলর যাই হোক, ওরা মনে হয় দেয় না, এক্সাম কন্ট্রোলারই দেয়, ওদের কাছ থেকে আপনি সাইন নিয়ে সরাসরি পাঠাবেন সেই অর্গানাইজেশনে আমেরিকায়। ওরা ওইটা ইভ্যালুয়েট করে আপনাকে হয় ইমেইল করে দিবে, অথবা একটা হার্ড কপি আপনাকে আবার মেইল করে দিবে। ওইটা পাওয়ার পরে ওইটা স্ক্যান করে ইউনিভার্সিটিতে পাঠাবেন, সেখানে যাবে আপনার $200-300। IELTS এর মধ্যে IELTS-এর প্রিপারেশন নিতে থাকবেন। আপনার IELTS-এ যদি 7 পয়েন্ট যা রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটিতে থাকে, সাধারণত 6.5 থেকে 7 থাকে, এই রিকোয়ারমেন্ট আবার দেখে নিয়েন। আবার এরকম লেখা থাকে 6.5 রিকোয়ারমেন্ট, কিন্তু কোনোটাতে 6-এর নিচে পাওয়া যাবে না। তো এই বিষয়গুলো একটু দেখে শুনে এরপরে সেই অনুযায়ী একটা টার্গেট রেখে IELTS পরীক্ষা দেন। 7.5-8 পাওয়া এটা আপনাদের জন্য কোনো ব্যাপার না। IELTS আর আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এইগুলো পাঠানোর পরে ওরা এরপরে আপনাকে কিছু ইনফরমেশন পাঠাবে, কিছু ডকুমেন্ট পাঠাবে, বলবে সাইন করে আপনাকে আবার পাঠাইতে বলবে। এরপরে যদি আপনার ওইখানে ওরা বলে থাকে যে আপনার অফার লেটার যেটা পেয়েছেন এইখানে আরও আপনার কিছু ডেফিসিট থেকে যায়, $6,000 $5,000 অনেক সময় PhD-তে থাকে, অনেক সময় ভালো প্রোগ্রাম হলে আপনার স্টাইপেন্ড বেশি হলে আপনার এতটুকুও ডেফিসিট থাকে না, আরও অনেক বেশি সারপ্লাস থাকে, আপনার টাকার পরিমাণ বেশি থাকে। তো সেটা নির্ভর করে। আমার ক্ষেত্রে $12,500 ডেফিসিট ছিল, এটা খুবই রিস্কি। আমার 3 বছরের MFA প্রোগ্রাম, মাস্টার অফ ফাইন আর্টস ফিল্ম প্রোডাকশন, এটা সারা দুনিয়ার ভিতরে সবথেকে কস্টলি প্রোগ্রাম। সবথেকে চিপ যতগুলো ইউনিভার্সিটি আছে, কিন্তু তার ভিতরে সবথেকে ভালো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের ফিল্ম প্রোগ্রাম। এটাই আমেরিকাতে বিশাল নাম করা। এই নিউ অরলিন্স এলাকাটাকে অনেকেই চেনে, এটাকে সাউথের হলিউড বলা হয়, সাউথ। এইখানে $34,000 প্রতি বছরের টিউশন ফি। আমার $12,500 ডেফিসিট ছিল। আমাকে স্টাইপেন্ড অনেক টাকা কম দেয়, কিন্তু এটা ছাড়া আমি এখানে আসতেও পারতাম না। যাই হোক, আপনার যতগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাগে, ব্যাংকে যদি টাকা জমা দেওয়ার প্রয়োজন হয় ওইটা জমা রেখে স্টেটমেন্টটা উঠায়ে আপনি এরপরে ওদেরকে পাঠাবেন, ওরা আপনাকে ফাইনালি I-20টা দিবে। I-20 পাওয়ার পরে ওইখানে একটা নাম্বার থাকে সেভিস আইডি SEVIS, এইটা দিয়ে আপনি EBL আছে, গুলশানে আছে, কিছু কিছু জায়গায় গিয়ে আপনি টাকাটা জমা দিয়ে আসবেন। সম্ভবত 21,000 সামথিং লাগে, না 20,000 সামথিং, আমার খেয়াল নাই, ডলারের উপর নির্ভর করে। তো ওই টাকাটা আপনি জমা দিয়ে এরপরে এমার্জেন্সির জন্য রিকোয়েস্ট করতে পারেন যদি আপনার দেরি হয়ে যায়। কারণ এখন আপনার জানুয়ারি মাস, আপনি যদি মার্চের ভিতরে I-20 পান তাহলে তো ভালো, সম্ভবত আপনি ডেট পাবেন, কিন্তু এমার্জেন্সি রিকোয়েস্ট না করে আপনি আসতে পারবেন না। তো
তো আমি পেয়েছিলাম এপ্রিলের দিকে I-20 রিকোয়েস্ট করি, মানে প্রথমবার যখন আবেদন করি ডেটের জন্য জানুয়ারি মাসের, এই বছরের 2025-এর জানুয়ারি মাসে এসে ডেট পাই। এমার্জেন্সি রিকোয়েস্ট করি, এই আর একটা জরুরি বিষয়, আমি পরে আবার এটা নিয়ে বলবো। কিন্তু যদি যে সমস্ত ডকুমেন্ট ইউনিভার্সিটি থেকে পাঠাবে I-20, এই সমস্ত ডকুমেন্ট যদি আপনি সরাসরি যেভাবে পাইছেন ওইভাবেই যদি জমা না দেন, তাহলে সিস্টেমের থেকে আপনার রিজেক্ট করে দিবে। এমার্জেন্সি রিকোয়েস্ট করবেন, অটোমেটিক সিস্টেম থেকে রিজেক্ট হয়ে যাবেন সাথে সাথে। তো আপনাকে যেটা করতে হবে, কোনো ডকুমেন্টে কোথাও কোনো সাইন না করে সরাসরি যেভাবে ডাউনলোড করছেন ওইভাবেই আপলোড করে দিবেন। এমার্জেন্সি রিকোয়েস্ট যদি সরাসরি যায় তাহলে সাধারণত 2-3 ঘন্টা লাগে, ওরা এরপরে ম্যানুয়ালি এটাকে রিভিউ করে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করবে না এমন কোনো কারণ নেই, পড়তে আসতেছেন এখানে, স্কলারশিপ পাইছেন, অ্যাকসেপ্ট করবে না এমন কোনো কারণ নেই যদি ডকুমেন্ট ঠিকঠাক মতন দিয়ে থাকে। কী লিখলেন এটার থেকে জরুরি ডকুমেন্টগুলো যেন ঠিকঠাক থাকে। এরপরে আপনি ওই ডকুমেন্টগুলো এরপরে আপনি এমার্জেন্সি রিকোয়েস্ট পেলে ওরা বলে যে আপনি 2বার রিশিডিউল করতে পারবেন। তো আপনার ডেট এখন আছে জানুয়ারি মাসে, কিংবা আরও 6 মাস পরে, 9 মাস পরে। এরপরে আপনি কি করবেন, রিশিডিউল করার জন্য প্রত্যেক দিন ঘুমের থেকে উঠে একবার, দুপুরে একবার, ঘুমাইতে যাওয়ার আগে একবার চেক করবেন। চেক করে এরপরে দেখবেন যে কোথাও ডেট কাছাকাছি এপ্রিল মাসে, মে মাসে কখনো ফাঁকা হয়েছে কিনা। তা আমি একদিন রাতের বেলায় ট্রাই করতেছিলাম, আগস্টের 4 তারিখ পাইলাম, একটা মাত্র ডেট ফাঁকা ছিল। পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আর একটা ডেট ফাঁকা হয়েছে, মে মাসের সম্ভবত 15 তারিখ না 21 তারিখ, আমার খেয়াল নাই। সাথে সাথে ওই ডেটটা নিলাম। সাধারণত এমন হয় যে ডেট নিতে নিতে আরেকজন নিয়ে নিছে, আমি বুকিং দেওয়ার আগে আরেকজন বুক করে ফেলছে, এরপর দেখায় এরর। যাই হোক, কপাল ভালো ছিল, আমি এটা পেলাম। পাওয়ার পরে ভিসার ইন্টারভিউ দিতে গেলাম, সমস্ত যা যা দরকারি ডকুমেন্ট ছিল ওইগুলো নিয়ে। ইন্টারভিউতে অনেক কথা জিজ্ঞেস করলো, কিন্তু সব থেকে যেটা অবাক করা বিষয় ছিল যে আমাকে ইন্টারভিউ নিল তার জন্যেও, যে এই প্রথম সে একটা ছেলেকে পেল যে ফিল্ম প্রোডাকশন প্রোগ্রামে আমেরিকায় পড়তে আসতেছে। এটা খুবই রেয়ার তাদের জন্য, রেয়ার বলতে তারা জীবনে পায়নি। ও বিষয়ে বাদ দেই। কথা হচ্ছে, আমাকে তার পরের যেদিন অ্যাকসেপ্ট করে তার পরের দিনই আমাকে ইমেল দেয় যে ভিসা রেডি। ওই দিন বিকালবেলায় দৌড়ে গেলাম, ভিসা নিয়ে আসলাম, সব চেক করে দেখলাম ঠিকঠাক আছে কিনা। এরপরে আরও প্রায় 2-3 দিন লাগে আমার বিমানের একটা টিকিট জোগাড় করতে। তখন এমন অবস্থা হয়ে গেছে, মে মাসে যাদের যাওয়ার, যারা ভিসা পেয়ে গেছে তারা সবাই আগস্টে বুকিং দিয়ে রাখছে। এইখানে আসলাম, 3 দিনের জার্নি, কম টাকার টিকিট হইলে এরকম কষ্ট হয়। 3 দিনের জার্নি, সারা রাত বস্টন ছিলাম, 12 ঘন্টা বসে ঠান্ডায়। আমি জানতাম না এত ঠান্ডা পড়ে ওই গরমের ভিতরে। বরফে জমে গেছি, কোনো কিছু নাই, সমস্ত দোকান বন্ধ, খাবার দাবার কোনো কিছু পাই নাই। সারা রাত শীতে লাফালাফি কাঁপাকাঁপি করছি। এর পরের দিন বিমান ছাড়লো, ভাবলাম বিমানে খাবার দিবে, কিন্তু আমার ধারণা ছিল না যে লোকাল যত বিমান আছে এরা কেউ খাবার দেয় না। এরা শুধু একটু ড্রিঙ্কস এটা ওটা দেয়, আর একটু চিপস দেয়। তো এই খেয়ে আমার আরও পেট খারাপ। এরপরে বিমানের থেকে নেমে এইখানে যে আমাকে নিতে আসলো, ওরে বললাম ভাই আমার ক্ষুধা লাগছে, সারাদিন 1 দিনের বেশি হয়ে গেছে খাইনি আমি কিছু, আমার ভাত খাওয়া লাগবে। সে কষ্ট করে আমাকে প্রায় 15-20 মিনিট ড্রাইভ করে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। আমরাই প্রথম সেখানের কাস্টমার, এবং গিয়ে দেখি ওখানে তারা ভাত রান্না করছে। অন্যান্য স্টেটে গেলে ভাত খাওয়া আপনার কপালে জুটবে না বাইরে গিয়ে। আর অন্যান্য, এই যে আমি এখন গরমের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, একরকম গায়ে কিচ্ছু নাই, এটা থাকাও যা না থাকাও তাই। কিছু কিছু স্টেট আছে যেখানে আপনি 6 মাস বরফের নিচে থাকবেন, ওহাইও, ওরিগন, ইউটা, আইডাহো, গিয়ে দেখেন মজা কীরকম। বলতেছি, কোন জায়গায় যাবেন, কোন ইউনিভার্সিটি চুজ করবেন, খালি ইউনিভার্সিটি দেখেন না, ওয়েদার কেমন, ক্লাইমেট কেমন, মানুষজন কেমন, এই সমস্ত কিছু একটু খোঁজখবর নিয়ে থাকা তো লাগবে ওইখানে 2 থেকে 5টা বছর, সাধারণত মাস্টার্সের জন্য 2 বছর। এরপরে যদি আপনি স্টেম প্রোগ্রাম, সায়েন্সের কোনো বিষয়ে মাস্টার্স করতে আসেন তাহলে 2 বছর আরও এইখানে ওপিটি বলে আর কি, এই জিনিসটা পাবেন আপনি। তাই ওপিটি পেয়ে আপনি 2 বছর এখানে কি করতে চান এটা আপনার সেই সময়ে চুজ করবেন। চাকরি করে যদি আপনি একটা ভালো পার্মানেন্ট চাকরি পেয়ে থাকেন তাহলে এখানে থাকার জন্য, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনি আবেদন করতে পারবেন। আর যারা পিএইচডি করে 5 বছর, এরপরে সেটা যদি সায়েন্স রিলেটেড কিছু হয় তাহলে সেও 2 বছরের পাবে। আর সে চেষ্টা করে
হয়তো এখানে থাকার একটা ব্যবস্থা করতে পারে। পিএইচডিকে টিচিং হিসেবে একটা জব হিসেবে কাউন্ট করা হয়, কারণ ওটা ফ্রিতে সে আসে নাই, তো সে ওইখানে রিসার্চ করতেছে, সেই ইউনিভার্সিটিতে সার্ভিস দিচ্ছে, স্টুডেন্টদেরকে সে পড়াচ্ছে, তো তার ওইটা অলরেডি জব হিসেবে কাউন্ট করা হয়। যারা এই ধরনের অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসবেন তাদের ওইটা আসলেই জব হিসেবে কাউন্ট করবে, এটা এক্সপিরিয়েন্স হিসেবে আপনি দেখাইতেও পারেন। এরপরে আপনি ওইটার সাহায্যে ওই এক্সপিরিয়েন্স দিয়ে যে যদি কোনো একটা ভালো চাকরি পেয়ে থাকেন তাহলে ওইটা নিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করবেন। সেই সমস্ত স্বপ্ন পরে দেখেন, এখন কথা হচ্ছে আমেরিকায় আসেন। এইটুকু পর্যন্ত আজকের বকবকি রাখি, অনেক কথা বলেছি, ফালতু কথা অনেক বেশি হয়ে গেছে আজকে। যদি কোনো কাজে লাগে তাহলে তো ভালো, কাজে না লাগলে কি করা। আপনাদের ফ্রাস্ট্রেশন দেখে আমারই খারাপ লাগে। কষ্ট করে যদি আমি আসতে পারি, আমি আপনাদের অনুপ্রেরণা। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফেল করে যদি আমি এই পর্যন্ত আসতে পারি, তাহলে আপনারা বিসিএসে ক্যাডার হয়ে এইখানে আসতে পারবেন না, এই ধরনের কথা বলে নিজেরা ভুল বুঝায়েন না। একটা মাস সময় দেন, 1 মাসের ভিতরে দেখেন জীবন কেমনে চেঞ্জ হয়ে যাবে।